এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এর কোনো প্রয়োজন নেই। যদি আমি পালাতে চাইতাম তাহলে এর আগেই পালিয়ে যেতাম। মানুষকে শিকল দিয়ে বাঁধলেও পালাতে চায়। তবে আপনাদের বস ফোনে আমাকে যা বলেছেন তাতে আপনারা রাস্তায় ফেলে গেলেও আমি পালাবো না। আমার জীবনের চেয়ে আমার ভালোবাসার মানুষগুলোর জীবন বেশি দামি। পাশের লোকটি কোনো কথা বলে না। গাড়ির লাগানো কালো আবছা গ্লাসের ফাঁকে চোখ রাখে সিনথিয়া। বৃষ্টির গড়ি গড়ি ফোঁটা পড়ে ভিজে যাচ্ছে জানালার গ্লাস। মনের মধ্যে কষ্টগুলো আর চাপা কান্না উপচে পড়তে চায়। ভুল না করেও যে আগুনে তার পড়তে হচ্ছে, তার শেষ কোথায় সত্যি জানা নেই। এ যেন একটার পর আরেকটা লাফিয়ে পড়ছে তার উপর। চোরা বালির বেড়াজাল থেকে নিজেকে ছাড়াতেই পারছে না সে। সিনথিয়া পাশের লোকটাকে বলে, জানালা একটু খোলা যাবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। পাশের লোকটি চুপচাপ, কথা বলছে না। সিনথিয়া আবার বলে, কথা দিচ্ছি কোনো সিন ক্রিয়েট করবো না। পাশের লোকটি কোমরের কাছে ধরা রিভলভার সোজা মাথায় ধরে, তারপর বলে, মুভ। সিনথিয়া বাঁকা হেসে বলে, যদি পালাতে চাই এই রিভলভারের 6টা গুলিকে সবাইকে ঝাঁঝরা করে দিয়ে যেতে পারি। এত নাটকের কি আছে? বলছি না যাব না। পাশের লোকটা বলে। কথা কম, সামনে বসুন, মুভ। সিনথিয়া দরজার বাইরে যায়। তাদের কথা মতো ড্রাইভিং সিটের পাশে বসে। পথঘাট শূন্য। পাশে বাঁশ ঝাড় রাস্তার উপরে হেলে পড়েছে। ঘন অন্ধকারাচ্ছন্ন রাস্তা। সিনথিয়া চুপচাপ বসে আছে। পাশের লোকটি নিজের ফোনটা সিনথিয়ার কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসা স্বর সিনথিয়ার চেনা, তার গম্ভীর গলা। যা বলছি শোন, তোর ওই ফোন ওদের কাছে আসে। ওই ফোনটা নিয়ে এসপির নম্বরে কল দিবি আর রাস্তায় দৌড়াতে দৌড়াতে বলবি অনেক কষ্ট হচ্ছে, ফোন করছিস, তুই কোথায় আছিস জানিস না, পিছনের লোকজন তাড়া করছে, এইটুকু বলেই ফোন কেটে দিবি। তারপর আমার পাঠানো লোকদের কাছে দিয়ে দিবি, কোনো হেরফের যেন না হয়। সিনথিয়া চুপচাপ বসে থাকে। সে ভালো মতো বুঝে গেছে তার ভাই ইফাতকে তাকে গুটি বানিয়ে বড়সড় জালে ফাঁসাবে। আর নিলয় ফোন কেটে দেয়। বাকিরা প্ল্যান ফুলফিল করার জন্য তাড়া দেয়। এতক্ষণ ব্ল্যাকমেল করছিল। সে যদি না আসে তার বাবা মা আর ভাইকে তুলে নিয়ে যাবে। আর এখন যা বলছে তাতে ইরফাদের জীবন রিস্কে। কোন দিকে যাবে সে? পাশের জন মাথায় রিভলভার ধরে আছে। বাকি একজন রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। পেছনের জন বলে দেয়, এই নিন ফোন, এখান থেকে ওইখান পর্যন্ত দৌড়াবেন, চালাকি করলে সোজা উপরে। সিনথিয়া ভালো করে জানে তাকে পুরোপুরি মারবে না এরা। এতক্ষণ নিলয় যা বলেছে শুনছিল, কারণ তাকে তার বাসার দোরগোড়ায় থেকে তুলে আনতে পারলে মুগ্ধকে নিতে পারবে। তাই যা বলেছে তাই শুনেছে। পরিবারকে বাঁচাতে গিয়ে এখন স্পিড জীবন রিস্কে ফেলে দিচ্ছে সে। সিনথিয়া নিজের ফোনটা নেয়। ওপেন করার আগে ভাবে, জীবনের সরল সোজা থেকে কিছুই হয়নি। আর নিজেকে শক্ত করতেই হবে। পরিবার আর সিনহাকে বাঁচাতে প্রয়োজন। আজকে কয়েকটা মানুষ খুন করবে। প্ল্যান সাজে নেয় সিনথিয়া। প্রথমে সবগুলিকে আহত করবে। ফোন যখন হাতের নাগালে একটা রিস্ক নেয় যায়। তারপর নিজের ফোনটা দিয়ে সিনহাকে কল দেবে, যাতে পুলিশ তার পরিবারকে বাঁচায়। তার যা হয় হবে। নিজের মাথায় ঠেকানো রিভলভার আর চোখে দেখে সিনথিয়া। তারপর নিচু হয় এক হাত, আর মাথা রিভলভার থেকে মাথা সেভ করে রিভলভার ধরা হাত থেকে মুচড়ে ধরে ওই লোকটির বুকে ঠেকায়। ট্রিগারে হাত রেখে বলে, ছিলাম না ঝগড়া করে দিব, কেউ এক পা নড়লেই শুট করে দিব। রিভলভার থেকে হাত সরিয়ে লোকটি হাত দুটো উঁচু করে রাখে। সিনথিয়া রিভলভার ধরে রেখে লোকটির পেছনে চলে যায়। একটু দূরে থাকা লোকটি এখনো রিভলভার তাক করে আছে। তাদের দেখে বোঝা যাচ্ছে তারা প্রফেশনাল। একা কয়েকজনের সাথে কতক্ষণ টিকে থাকবে সিনথিয়া? গাড়িতে থাকা বাকি লোক দুটো বসে আছে, তারা নামছে না। সিনথিয়া রিভলভার তাক করে লোকটির পেছনে নিজেকে আড়াল করে। আর রিভলভার তাক করে রাখে হৃৎপিণ্ডের অপর পৃষ্ঠে। ট্রিগার চাপলে যেন হৃৎপিণ্ড ভ্যাত করে যায়। সামনের লোকটা রিভলভার তাক করে এগিয়ে আসছে। সিনথিয়া গলা কাঁপিয়ে বলে, স্টপ! আই শোয়ার, এক পা এগিয়ে এলেই মেরে দিব। সামনের লোকটি কোনো কথা শুনে না। সে রিভলভার তাক করে ধীর পায়ে এগিয়ে আসে।
তার পূর্ণ বিশ্বাস সিনথিয়া ট্রিগার চাপবে না, আর চাপলেও নিশানা বরাবর লাগবে না। সামনে লোকটি আর এক পা এগিয়ে আসতে রিভলভার নল সিনথিয়া তার কাছে লোকটির পিঠে শক্ত করে চেপে ধরে ইঙ্গিত দেয়। সে লোকটির সামনে লোকটিকে বলে, ভাই থাম। কিন্তু সামনের লোকটি থামে না, আর একটু এগিয়ে আসে। সিনথিয়া লোকটির পেছনে নিজের শরীর আড়াল করে রাখে, মাথাটুকু পাশ থেকে বের করে সামনের লোকটিকে চোখে চোখ রাখে। তার আর সামনের লোকটির মধ্যে এই মুহূর্তে 5 হাতের দূরত্ব। মুহূর্তে সাইলেন্সার লাগানো রিভলভারের সামনের লোকটির পায়ের দিকে তাক করে ট্রিগার চেপে দেয় সিনথিয়া। নিজের পা থেকে রক্ত ছিটকে বেরিয়ে যেতে দেখে বিস্ময় চোখ বড় বড় হয়ে আসে লোকটির। রিভলভার নামিয়ে ফেলে লোকটি। গাড়িতে থাকা দুজন ছেলে মেয়েটির অবস্থা দেখে তাড়াতাড়ি ফোনে একটা নাম্বারে ডায়াল করে। বস, মেয়েটি তো পুরাই আগুন। এতটা সময় চুপচাপ বসে থাকলেও এখন তো মানছেই না, একজনকে তো গুলি মেরেছে। যে করেই হোক ওকে গাড়িতে তোল, বাকিটা আমি দেখছি। দুজন লোক নীলের কথা মতো বাইরে বেরিয়ে আসে। প্রথমত ভালো করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিনথিয়ার চোখ থেকে আগুন ছুটছে। সে সবাইকে অ্যালার্ট করে। কেউ এগোবেন না, কেউ না। সিনথিয়ার বাম হাতে নিজের বন্ধ ফোন অন করার জন্য সাইড বাটনে আঙ্গুল রাখে সিনথিয়া। সে সময় পেছন থেকে কেউ একজন মাথায় আঘাত করে, হাতের ফোনটা ছিটকে পড়ে যায়। সামনের লোকটি ঘুরে দাঁড়ায়, জোরপূর্বক কেড়ে নেয় রিভলভার। সিনথিয়া লেহেঙ্গার নিচের ভারী অংশ টেনে ধরে, পায়ের ক্যাটস পরা শুনে পা তুলে আঘাত করে লোকটি রিভলভার রাখা হাতে। রিভলভার ছিটকে পড়ে দূরে কোথাও। 5 হাত দূরে থাকা লোকটি রিভলভার তাক করে, তাতেও ভয় পায় না সিনথিয়া। প্রয়োজনে বুলেট খেয়ে মরবে, তবু হাল ছাড়বে না। বাকিরা তার দিকে এগিয়ে আসে, 2 হাতের মুষ্টি পাকিয়ে আগে পরে করে উঁচু করে ধরে সিনথিয়া। পেছনে দুজন সুযোগ বুঝে এগোতে চায়। সামনের জনের সাথে ফাইটিং এর জন্য হাতে মুষ্টি পাকিয়ে কঠিন হয়ে দাঁড়ায়। মাথায় আটে পরিকল্পনা। সামনের জনকে আঘাত না করে সেকেন্ডের মধ্যেই ঘুরে ওঠে সিনথিয়া। পেছনের দুজনের মধ্যে একজনের বুকে সজোরে লাথি মারে, আরেকজনের চোয়ালে মুষ্টি পাকিয়ে ঘুষি মারে। পেছনের জন সিনথিয়ার গলা পেঁচিয়ে ধরে, ক্যাটস পরা পা দিয়ে হাঁটুর ভাঁজে লাথি মারে। লোকটি কোঁকে ওঠে। সিনথিয়া নিজের ফোনটা খুঁজে অন্ধকারে ফোন না পেয়ে শূন্য হাতেই সামনের দিকে দৌড়ায়। পেছনে দৌড়ায় বাকি লোকগুলো। সিনথিয়া একবার পেছনে একবার সামনে তাকায়। বাতাসের শব্দ কানে শাসা করে আসছে। গাছপালা পথ ঘাট পেরিয়ে সামনে ছোট সিনথিয়া। পাশ থেকে কারো শক্ত হাতের বাঁধনে আটকে যায় তার হাত। আটকা টানে নিজেকে ছাড়িয়ে নিতে চায় সিনথিয়া, তবে ব্যর্থ হয়। পুরুষালী গমগমে গলায় কেউ বলে, জিসানকে নিশ্চয়ই চেনো। তোমার ভাই মুগ্ধ হয়ে তার কাছেই আছে, তাকে গুম করতে জাস্ট 1 মিনিট লাগবে। চিরচেনা গলাটা তার বুকের গহীনে পৌঁছায়। সমুদ্রের উত্তাল উচ্ছ্বাস যেন হৃদয় বাড়ি খায়। পেছন ঘুরে তাকায় সিনথিয়া। খরস্রোতা নদী যেন একদিকে ভাসিয়ে নিয়ে যায় তাকে। কেঁপে ওঠে গলা, অতীতের সকল কষ্ট যন্ত্রণা উপচে আসে গলায়। দলা পাকিয়ে উঠে প্রতারণার দৃশ্যপট। সিনথিয়ার হাতটা আচমকায় কেঁপে কেঁপে ওঠে। কাপা গলায় সিনথিয়া বলল, রাফি, গুড়ি গুড়ি বৃষ্টি, খরায় ফাটা মাটির মতো আকাশ ফেটে চলছে। সেখান থেকে দেখা যায় আগুনের ঝলকানি। ঘরের আবছা হাওয়া কোনগুলো কিয়ৎক্ষণের জন্য আলোকিত হয়। তিথির চোখে আলো পড়ে ছপাত করে। তিথি নিজের হাত চোখের উপরে রাখে। বুকের গহীনে গড়ে তোলা কল্পনার ঘর কেবল শূন্যতায় পূর্ণ। নিজের শূন্য হওয়া হৃদয় খা খা করে নিজের হৃদয়ের সাথে ভালোবাসার মানুষটির হৃদয়ের স্পর্শ পেতে পুরুষালী সুঠাম লোমশ বুকে যেন চুম্বকের মতো টানে, যেন ওখানে নিজের ঠিকানা। শূন্য বালিশে এখন আর ঘুম হয় না। আঙ্গুরের ভাজা আঙ্গুল পৌষ মাসের শীতে তীব্র কনকনে ঠান্ডায় আদরে বিড়ালের মতো শিশির গা ঘেঁষতে ইচ্ছে করে। ঠান্ডা বরফ সিক্ত শরীর শুধু উষ্ণতা খুঁজে বেড়ায়, তবে বেশিরভাগ সময় কাটে অপেক্ষায়। অনুভূতিটা পথ চেয়ে থাকতে থাকতে চোখের জল হয়ে বেরিয়ে আসে। র্যাংডুম রূপসের রুমটা জুড়ে যে ঘুমিয়ে থাকে, মাঝখানের ওইটুকু দূরত্ব ডিঙ্গিয়ে ছুটে যেতে ইচ্ছে করে তার, কিন্তু অজানা ভয় তার পায়ে শিকল বেঁধে দেয়। যদি এই প্রশ্নটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে সারাক্ষণ। তিথি তপ্ত শ্বাস ফেলে ফুস করে। কুটুস খেয়াল করে বিষয়টা। বয়স অল্প হলেও কিছু কিছু বিষয় বুঝে সে কুটুস পাশ ফেরে।
তারপর বলে, মিস করছো? অন্তরের কথাটা আচমকায় কুটুসের মুখে শুনে কেঁপে ওঠে তিথি। বুকের মতো শুয়ের মতো বিঁধতে থাকে এই অনুভূতিটুকু। এই তো কয়েকদিন আগে তিথি অন্যরকম ছিল। কত ছেলেকে নাকানি চোবানি খাওয়াতো, কত কি করে বেড়াতো, সব সে নিঃসংকোচে কুটুসকে বলতো। আর আজ সত্যি কথাটাও বাধা পাচ্ছে। কুটুস বুঝে ফেলায় নিজেকে অপ্রস্তুত লাগছে। তিথি কথা বলে না। কুটুস বলে, ভাইয়া ফিরবে কখন? জানি না। আসতে বলবো? এসে কি হবে? দেখা করবে? আমার ভয় করে কুটুস পাখি। মা একদিন না একদিন জানবে। কি হবে তখন? বিয়ের পর কিছু হয় না, আর এখনো একদিন মেনে নিবে। কিন্তু মামি আমাকে সহ্য করতে পারে না। মা একটু কঠিন, তবে তোমাকে যে ভালোবাসে না এমন না, মা আমাদেরও এমনই করে। আমার খুব ভয় করে রে। কোনো বই নেই, আপনি ভাইকে কল দাও, বাসায় আসতে বলো। পারবো না আমি। ঘুমা তুই, আমিও ঘুমাই। বৃষ্টির গতি বাড়ছে। অর্ধ খোলা জানালা দিয়ে আসছে হাওয়া। জানালার ফিনফিনে পর্দাগুলো বাতাসের স্পর্শে দুলছে। গরম ভাবটা কেটে গিয়ে ঘর জুড়ে নেমেছে ঠান্ডা ঠান্ডা আবেশ। ফ্যান ঘুরছে ফুল স্পিডে। তিথি কাঁথা মুড়ি দিয়ে কাত হয়ে শুয়ে আছে। রাতের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঘুমের গভীরতা। পূর্ণ অধিকারপ্রাপ্ত বরফ সিক্ত ভেজা আঙ্গুলের ডগা নেশা আসক্ত হয়ে পথভ্রান্তের মতো এলোমেলো ঘুরছে তিথির উন্মুক্ত উদরে। নিজের উষ্ণ তপ্ত শরীরের সাথে আরেকটা বরফসিক্ত অস্তিত্ব আলিঙ্গনে যেন সমস্ত তাপ শুষে নিচ্ছে তার। বুকের গহিনী শুরু হচ্ছে এলো পাথারি ঝড়। সমুদ্রের স্রোত যেন পিনকি মেরে উঠছে। বুকের মধ্যে শব্দ হচ্ছে দিরিম দিরিম। তার সিক্ত আঙ্গুলের ডগার দাপুটে কাঁপন ধরিয়ে দিচ্ছে। মনে প্রশ্ন জাগছে, শিশির কখন এলো? আর সে কোথায়? ড্রিম লাইটের মৃদু আলো বলছে সে নিজের ঘরে। তাহলে কুটুস? হুড়মুড়ে তাকায় তিথি। বিছানা শূন্য। উদাম উন্মুক্ত উদরে বিবর বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘোরানো সিক্ত আঙ্গুলের ডগা সহ শক্ত পুরুষালী হাত চেপে ধরে তিথি। গলা ধরে আসে। বাতাসের সংস্পর্শে হাওয়ায় মিঠার মতো জড়িয়ে আসে শ্বাস। এক টুকরো নকশি কাঁথার ভেতরে যেন গ্রীষ্ম শীতের বিচরণ। বর্ষিক্ত ভেজা ভেজা কায়া শুষে নেয় নরম কোমল ছায়া মূর্তির উত্তাপ আগুন। ঠান্ডা আবেশে কখনো কেঁপে উঠে তিথি, কখনো হয় আগুনের মতো উত্তপ্ত। তিথি হাঁসফাঁস করতে করতে বলে, স্টপ। তারপর আবারও জড়ানো গলায় হাঁসফাঁস করতে করতে বলে, মামি চলে আসবে। ধুর, তার মধ্যে কি বলিস? মামির দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে এসেছি। তবু পৃথিবী ভুলে যাস, জাস্ট ফিল মি। প্লিজ স্টপ। অপর পৃষ্ঠের মানুষটাই শব্দকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ফাঁকা আকাশের মতো এক টুকরো নরম তুলতুলে গ্রীবায় সিক্ত ওষ্ঠাধর তারের মতো বিন্দু বিন্দু আকারে বসায়। পৃষ্ঠের মেরুদণ্ডের দুপাশে সিলমোহরের মতো গোল গোল গুটি কয়েক ছাপ ফেলে দেয় গভীরভাবে। তিথি ডাঙ্গা আসা মাছের মতো লাফিয়ে ওঠে। হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল নরম পিলুতে চেপে ধরে শিশির। আর নিজের চোখের পর দুজোড়া চোখ জোড়া কিছু একটা বলে। তিথি চোখ দুটো বন্ধ করে নেয়। তপ্ত শ্বাস পড়ছে তিথির চোখে মুখে। শিশির ঘন হয়ে আসা পুরুষালী ভরাট গলা। তোর সকল কষ্ট আমাকে দিয়ে দে তিথি, আজ পুরো তিথিকেই আমাকে দিয়ে দে। তিথি চোখ খুলে না। শ্বাস জড়িয়ে আসছে। পাহাড় সম ভারী অস্তিত্বকে সই নেয় তিথি। বাইরে বৃষ্টির তুপ বাড়ছে। অর্ধ খোলা জানলার বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা ছিটকে এসে পড়ছে তিথির চোখে মুখে। বৃষ্টির তালে তালে পেখম ছড়াচ্ছে ময়ূর। নৃত্য দিচ্ছে বৃষ্টির ছন্দের তালে। ঘন আধার রাতে দুজন মানুষ প্রেমময় বৃষ্টিতে ভিজছে অবিরাম। বৃষ্টির ছন্দে সুখের বর্ষণে মেতেছে দুটো ছায়ামূর্তি। হেলসে করে বৃষ্টি ক্রমে দানা ভারী করছে। ভারী ফোটায় ফোটায় গাড়ির সামনের গ্লাস ঝাপসা হয়ে আসছে। একটা লম্বা দণ্ডের মাথায় লাগানো বস্তু বৃত্তাকার গতিতে ওঠানামা করছে। ঝাপসা হয়ে আসা গ্লাস পরিষ্কার হয়ে যাচ্ছে। ইরফানের চোখ দুটো কৃষ্ণচূড়ার মতো টকটকে লাল। ইরফাদের নির্দেশে বিভিন্ন জায়গায় পুলিশ চেকিং পয়েন্ট হিসেবে সিলেক্ট করে নিয়েছে। সর্বশেষ সিনথাকে যে জায়গায় দেখা গিয়েছে সেখানে পৌঁছায় জাবির ও ইরফান। বৃষ্টির জন্য রাস্তা রেইনকোট পরে দাঁড়িয়ে আছে দায়িত্বপ্রাপ্তরা।
জাবির গাড়িতে বসে গুগল ম্যাপ দেখছে। তনয় আসবে আর কিছুক্ষণ পর। তাকে নিয়ে সামনে এগিয়ে যাবে ইরফান। জাবির ট্যাবে চোখ রেখে বলল, স্যার গাড়িটা সর্বশেষ কাজলাতে দেখা গেছে। ওইদিকে মেঘনা ব্রিজ, মাঝখানে চর, তারপর দাউদকান্দি ব্রিজ, ওইখান থেকে কুমিল্লা বিশ্ব রোড, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওখান থেকে নোয়াখালী ফেনীর রাস্তা আছে, আর আছে চট্টগ্রামের রাস্তা। কুমিল্লা বাদ তারা ওই রাস্তা হয়ে অন্য কোথাও গিয়েছে, লাইক চট্টগ্রাম। আই হোপ তারা চিটাগাংয়ের দিকেই যাবে, বিকজ চিটাগাং চারপাড়া ঘাটে সিপে মালামাল আছে। ওরা চাইলেই ওইখান থেকে দেশের বাইরে ইজিলি বের হয়ে যেতে পারে। ইরফাত শক্ত চোখে শুধু মাথা ঝাঁকায়। তনয় আসা মাত্রই দাপিয়ে ছোটায় গাড়ি। জাবির বলে, উদ্দেশ্য যাই হোক, আমার মনে হচ্ছে প্রয়োজনে ওরা দেশের বাইরেও যাওয়ার রাস্তা করে রেখেছে। মিস সিনথিয়া ইবনাকে গুটি হিসেবে রেখে আবার তাদের স্বার্থে সিনথিয়া ইবনাকেও দেশের বাইরে নিতে পারে। প্ল্যান যাই হোক, চিটাগং পৌঁছানোর আগে আমাদের সিনথিয়া ইবনাকে রেস্কিউ করতে হবে। জি স্যার, রেস্কিউ হওয়া না অবধি বলা যাচ্ছে না আসলে সিনথিয়া ইবনাকে ঠিক কী কী কাজে ইনভলভ করবে। ইয়েস, ক্রিমিনাল ঠিক কী কারণে কিডন্যাপ করেছে এটা সবার অজানা, তাই তাকে রেস্কিউ না করা পর্যন্ত ধরে নিচ্ছি তারও প্রাণ সংকট। স্যার, আমি বিভিন্ন স্পটে সার্চ করার জন্য পুলিশকে ইনফর্ম করেছি। আশা করি রাস্তা শেষ হওয়ার আগেই সিনথিয়া ইবনাকে আমরা রেস্কিউ করতে পারবো ইনশাল্লাহ। ইরফাত গাড়ি স্টার্ট দেয়। শক্ত হাতের বাঁধনে আটকে যায় সিনথিয়া। তার চেয়ে বেশি বাধা পড়ে দুর্বলতায়। একটা মানুষ তাকে ভালোবাসা দেখালো, তার সামনে তার বান্ধবীকে বিয়ে করলো, জটলা পাখি আবার তার সাথে দেখা করতে এলো, তার সামনে থেকে উধাও হলো, আবার তার জন্যই জেলে অবধি গেল। মানুষটা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল, আবার এতকাল পরে ধরাও দিল। এত এত প্রশ্নের ভিড়, অন্তর যেন কাচের মতো চোরচুর করে ভাঙছে। এই লোকটা স্বেচ্ছায় বাড়ি আসতে পারলে কেন সেদিন গুম হয়েছিল, যার জন্য জীবনে এত ঝড় বৃষ্টির তাণ্ডব, তুলপার সে মানুষটা বাইরে আসতে পারলে পুলিশের কাছে গেল না কেন? বিস্ময়ে চোখ বড় বড় হয়ে আসছে তার। নোনা জল ক্রমশই ভারী হয়, চোখের পাপড়িতে ঝেপে আসে, গলায় আটকে আসা শব্দগুলো কাপা কাপা হয়ে বের হয়। তুমি এখানে? আর রাফি যেন অন্য জগতের মানুষ। তার দৃষ্টি বলছে সে না সিনথিয়াকে চেনে, না কখনো দেখেছে। বৃষ্টির ভারী ফোঁটায় ভিজছে সবাই। রাফির শক্ত হাতের মুঠিতে ধরে সিনথিয়ার হাত টেনে নিতে চায় পেছনে। শক্ত পাথর মূর্তির মতো দাঁড়ায় সিনথিয়া, নড়চড় হয় না যেন। সমস্ত রাগ শক্তি যেন হাতে চলে এসেছে। আর রাফি পেছন ফিরে, তারপর বলে, চলুন। আমার উত্তর না পেলে আমি এক চুলও নড়ব না। কিসের প্রশ্ন, কিসের উত্তর? আপনি ভুলে গেছেন সব, তাও এত সহজে? সরি, আপনার কথা বুঝতে পারছি না। গলায় ঝঙ্কার তুলে সিনথিয়া বলে, আপনি আসুন। বললেই যাব নাকি? আপনি চাইলে পেছন ফিরে যেতে পারবেন না, সো চলুন। আমি যাব না। যেতে আপনাকে হবেই। বলে সিনথিয়ার হাত শক্ত করে ধরে রাফি। মুহূর্তে হাত ঘুরে ফেলে সিনথিয়া, হাত মুচড়ে ধরে রাফির। চোখে অগ্নিশিখা, রক্ত যাবার মতো চোখ ফুটে আছে। সিনথিয়া কর্কশ কঠিন গলায় বলে, দুর্বল ভেবে ভুল করো না। আমি শুধু ভালোবাসা আর মায়ার কাছেই দুর্বল। ভুল মানুষের ওপর মায়া কেটে গেছে আমার, প্রয়োজনে হাত উঠবে। রাফি একটু দমে যায়। সিনথিয়া এখন অন্যরূপে, তাকে এভাবে মানানো যাবে না। রাফি বলে, বলো, কি জানতে চাও? সেদিন কোথায় হারিয়ে গিয়েছিলে? হারাইনি, নিজেকে আড়াল করেছিলাম। সেই দায় আমার উপর দিলে কেন? তোমার জন্য আমার জেলে পর্যন্ত যেতে হয়েছে। এতে আমার কোনো হাত ছিল না। সরি ফর দ্যাট। সরি বললে সব সমাধান হয়? ফিরিয়ে দিতে পারবে মান সম্মান, আমার যন্ত্রণা, আমার কষ্ট? সরি। আর ইউ ম্যাড? সরি দিয়ে আমার জীবন আগের মতো হবে? ছাড়া কিছু করার নেই। মাথায় রক্ত উঠে যায় সিনথিয়ার। এরকম রক্তটা একঘেয়েমি আর শক্ত উত্তরে গা জ্বলে উঠে সিনথিয়ার। মনের গহীনে থাকা প্রথম ও শেষ প্রশ্নটি করে ফেলে সিনথিয়া। ভালোবেসে নিজে আমার পায়ের তলে পড়ে থেকে থেকে মায়ার জন্ম দিয়ে কেন অন্যকে বিয়ে করলে তুমি? কিছু প্রশ্নের উত্তর নেই, কিছু প্রশ্নের উত্তর হয় না। চলো মান। হাত ধরে টেনে পেছন দিকে নিয়ে যায় রাফি। সিনথিয়া পা ফসকে দুপা গেলেও পাথরের মতো আবারও সোজা হয়ে দাঁড়ায়।
তারপর বলে, ভালোবাসা হলো একান্ত নিজের ব্যাপার। কাউকে কেউ ভালোবাসবে কিনা, ভালোবাসা দিবে কিনা, এসব একান্তই যার যার ব্যাপার। ভালোবাসা দেওয়া না দেওয়া একজন মানুষের পার্সোনাল ইস্যুর মধ্যে পড়ে। কিন্তু কাউকে ভালোবেসে দিনরাত ভালোবাসি বলে দুর্বল করে, ভালোবাসার জন্ম দিয়ে মায়া সৃষ্টি করে, সেটা সরি বলে ফিরিয়ে নেওয়া এখতিয়ার কারণ নেই। ভালোবাসা নিয়ে খেলার রাইটস কেউ রাখে না। আমার প্রশ্ন হলো, ভালোবেসে কেন ঠকালেন? জোর করে আপনি আমাকে মায়ার জালে জড়িয়ে এত দুঃখ কেন দিলেন? কেন ভালোবাসার জালে ফাঁসিয়ে মিথ্যে বলে আপনি আমার সামনে অন্যকে বিয়ে করলেন? আমার সামনে তাকে স্পর্শ করলেন। কি অপরাধ ছিল আমার? রাফির ভ্রুয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ হয়, বিস্মিত গলায় বলে, মানে অনিমা আমার বান্ধবী, আমি বিয়েতে গিয়েছিলাম। যেন আকাশ থেকে পড়ে রাফি। এত কিছু সিনথিয়ার সামনে হয়েছিল, অথচ সে বুঝতেও পারেনি। রাফি এগিয়ে আসে, তারপর বলে, তুমি অনেক কিছু জানো না, তাই এমন ভাবছো। একদিন সব ক্লিয়ার হবে, ভালোবেসে সব ভুলিয়ে দিব আমি তোমাকে। কাকে? আপনার বউকে? দিলে দিতেন, ও সব আমাকে বলে কি লাভ? পাওয়ার জন্যই সব করেছিলাম। স্পর্শগুলো কি আমাকে পাওয়ার জন্যই করেছিলেন মিস্টার রাফি? সব বলবো, শুধু তুমি চলো। যখন তুমি সবটা জানবে, তোমার এত অভিযোগ তুমি ভুলে যাবে। ভালোবাসায় তুমি আমাকে আর আঁকড়ে ধরতে চাইবে। ভালোবাসা এক পবিত্র অনুভূতি। নোংরা মানুষের সাথে এই শব্দ কখনো যায় না। সে তুমি যাই বলো, আই নট তুমি আমাকে ভালোবাসো। সিনথিয়া দুর্বল ম্যাটেরিয়াল না, এত সস্তা হয়ে যায়নি যে প্রতারককে ভালোবাসবো। তুমি চলো, সব জানলে ভালোবেসে তুমি থাকতে পারবে না। যখন আমি ভালোবাসি তখন আমি পাগলের মতোই ভালোবাসি। ভালোবাসার ক্ষেত্রে আমি উন্মাদ। ভালোবাসার মানুষের জন্য আমি আমার সর্বোচ্চ পর্যায়ের বেহায়া, হিগোহীন মানুষ। ভালোবাসার জন্য আমি সব বিলীন করে দিতে পারি, সব ছাড়তে পারি। কিন্তু প্রতারকের ক্ষেত্রে আমি পুরোই উল্টো। যতক্ষণ কেউ আমার ভালোবাসার এরিয়ার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্তই আমার ভালোবাসা। এরিয়ার বাইরের মানুষের জন্য আমার ঘৃণাও নেই। যতক্ষণ পর্যন্ত ভালোবেসেছো আমিও ভালোবেসেছি, যখন ছেড়ে দিয়েছো আমি সেদিনই ছেড়ে দিয়েছি। কোনো বিশ্বাসঘাতক প্রতারকের জায়গায় মনে নেই। নাও লিভ। রাফি ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বলে, অনেক অভিমান জমেছে সোনা, চলো সব ভুলিয়ে দিব। বলেই হাত ধরে রাফি। সেকেন্ডের মধ্যেও ডান হাত মুষ্টি পাকিয়ে রাফি ঠোঁটের উপর আঘাত করে সিনথিয়া। এক পা পিছিয়ে যায় রাফি। বাকি লোকগুলো তেড়ে আসে, হাত তুলে ইঙ্গিত দেয় রাফি। থাম। রাফি এগিয়ে আসে, তারপর বলে, যত খুশি মারো, তবুও চলো। আই সোয়ার সব বলবো, আর তুমি আমাকে ভালোবাসবে। সিনথিয়া পিছিয়ে যায়। রাফি আরেকবার হাত ধরার জন্য হাত বাড়ায়। সিনথিয়া এগিয়ে আসে, হাতের মুষ্টি শক্ত করে রাফির বুকে এলু পাথরে আঘাত করে। রাফি হাত দিয়ে বাধা দেয়, ধাক্কা দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। পেছন থেকে বাহু চেপে ধরে দুজনের বুকে কোনোই গেঁথে দেয় সিনথিয়া। দৌড়ে এগিয়ে আসে সিনথিয়া, একবার আঙ্গুলে মাটিতে ভর করে সিনথিয়া, অপর পা শূন্য তুলে নিজের শূন্য উঠে সিনথিয়া। শক্ত ক্যাটসের আঘাত করে রাফির চোয়ালে। অনেকটা দূরে ছিটকে পড়ে রাফি। সামনের দুজনকেও লাথি মারে সিনথিয়া। আরেকজন ছুটে আসে তার দিকে। সিনথিয়া হাত মুষ্টিবদ্ধ করে, এক পা সামনে আরেক পা পেছনের দিকে নেয়। লোকটি এসে হাত বাড়ালেই এক হাতে হাত ঠেকায়, অপর হাতে চোয়ালে ঘুষি দেয়। ঠিক ওই সময়েই একজন রাফিকে বলে, একে এভাবে নেওয়া সম্ভব না। রাফি গাড়ি থেকে স্প্রে আনে, তারপর সবাই মিলে সিনথিয়াকে চেপে ধরে। রাফি পেছন থেকে রুমালে চেপে ধরে সিনথিয়ার নাক মুখ। কিছুক্ষণের মধ্যেই সিনথিয়া রাফির কোলের মধ্যে শুয়ে পড়ে। রাফি মনে মনে ভাবে, তেজ আছে। তারপর মৃদু হেসে সিনথিয়াকে কোলে তুলে নেয়। রাস্তায় দাঁড়িয়ে বলে, গাড়ি চেঞ্জ করতে হবে, বাকি রাস্তা মালবাহী ট্রাকে যেতে হবে। ফোন দে, গাড়ি কোথায়? সিনথিয়াকে নিয়ে ট্রাকে উঠে রাফি, সামনে ড্রাইভার সহ আরেকজন। সব প্ল্যান মাফিক খাবে। গাড়ি চলে। সামনের দিকটায় বস্তা বস্তা আটা ময়দা। গাড়ির ভেতরের দিকে বসে আছে রাফি, কোলের পর সিনথিয়া। ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। ট্রাক চলছে দুলে দুলে, সামনে চেকিং চলছে। পেছন থেকে সিগন্যাল দেয় একজন।
রাফি ভাই, চেকিং চলছে। মালবাহী ট্রাকগুলোতে মেশিন দিয়ে চেক দিচ্ছে। আমরা তো নেমে দাঁড়াবো, গাড়িতে শ্বাস নিলেই ধরা পড়ে যাব। রাফি চিন্তায় পড়ে যায়। এই মুহূর্তে কি করবে? সিনথিয়ার সেন্স নেই। তার উপর শ্বাস চেপে রাখলে যদি খারাপ কিছু হয়। পেছন থেকে সিগন্যাল দেয়। ভাই, নামতে হবে আমাদের। নামার সময় সিগন্যাল দিব, শ্বাস অফ করে থাকবেন। সময় আসে, সামনে থেকে সিগন্যাল দেয়। শ্বাস অফ করে রাখে রাফি। সিনথিয়ার মুখ পলিথিন দিয়ে বাঁধা। টাইম যাচ্ছে, চ্যাটিং চলে। দম ফুরে আসে রাফির। সিনথিয়ার অবস্থা কি সে জানে। রাফির মাথায় পাহাড়ের ভারী বোঝা। নিজের দম ফুরে আসছে। মেয়েটা সেন্স নেই। ভালো মন্দ কিছু হলে ইরফাত বিভিন্ন চেকিং পয়েন্টে খোঁজ নিয়ে চলেছে। একটা গাড়িতেও নববধূ রূপে কাউকে দেখা যায়নি। কোন দিকে যাচ্ছে, কি পরিকল্পনা, সবই ধোঁয়াশা। মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানেন না তারা। শূন্য দৃষ্টিতে সেদিন রাতের দৃশ্যপট চোখে ভেসে ওঠে। মেয়েটা ভাঙা হৃদয় নিয়েও তাকে আরেকবার ভালোবাসতে চেয়েছিল। মায়ের বশে হয়তো তার জীবনের গল্প সিনথিয়ার মনে দাগ কেটেছিল বলেই ওই ছোট্ট মেয়েটা সেদিন পাগলামি করেছে। মেয়েটার যদি কিছু হয়ে যায় না, যদি আর কথা না হয়, যদি আর দেখা না হয়। এদিকে দম ফুরে আসে রাফির। সিগন্যালের অপেক্ষা করে। এত দূরে সে যদি ধরা পড়ে যায় তাহলে সব শেষ। দুজন পুলিশ ট্রাকের পাল্লা খুলে বস্তাগুলো সাজানো গোছানো দেখে এদিকে রাফির বুকের মধ্যে দিরেম দিরেম বাঁচতে থাকে। বুকের কোথাও একটা জায়গায় সুর যেন অনবরত বিদ্ধ হচ্ছে। মেয়েটা যদি মারা যায়, তার নিজের দম ফুরে আসছে। নাক চেপে ধরে অসহ্য করা যাচ্ছে না। রাফি শুয়ে পড়ে ফ্লোরে, মাথা ব্ল্যাঙ্ক। মেয়েটার কিছু হতে পারে, সে চিন্তায় মাথা শূন্য হয়ে যায়। দম ফুরানোর সময় সামনে থেকে ঠকঠক আওয়াজ করে। সাথে সাথে খুলে দেয় সিনথিয়ার মুখ। নিজের শ্বাস ছেড়ে সিনথিয়ার বুকের উপর মাথা দেয়। চেক করে হাতের পালস। হাতের উপর আঙ্গুল রেখে অনুভব করে টিপ টিপ শব্দে বয়ে চলা রক্ত। নিজের বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে, তবুও স্বস্তির শ্বাস নেয়। বন্ধ অন্ধকার চার দেয়াল। মেঝেতে পিচমোড়া করে হাত বেঁধে রাখা হয়েছে সিনথিয়াকে। বাইরে রাফি কারোর সাথে ফোনে কথা বলছে। উফ, সিনথিয়া তো আসবেই না। আমার ঠোঁট ফাটিয়ে দিয়েছে, বাকিগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। আমার বোন বলে কথা, দম না থাকলে হয়? আমার সব কথা শুনেছি। বিনিময়ে সিনথিয়া শুধু আমার। কাজ কর মন দিয়ে। সিনথিয়ার নাম্বার থেকে কল দিতে বল এসপিকে। এসপি যত দ্রুত ধরা দেবে ততটা মঙ্গল। রাফি ফোন কাটে, তারপর সোজা সিনথিয়ার রুমে যায়। খুলে দেয় হাতের বাঁধন। পা বাঁধা অবস্থায় সিনথিয়াকে মেঝেতে বসায়। তারপর বলে, এসপির সাথে কথা বলো। সিনথিয়া ফুসফুস করে উঠে। রাফি শয়তানের মতো হাসে আর বলে, যত তাড়াতাড়ি এসপি আসবে ততই তোমার জন্য মঙ্গল, এটা বুঝতে পারছো না? সিনথিয়া সুযোগ বুঝে কথা বের করতে চায়। এসপিকে কি দরকার? তা তোমার ভাই জানে? মনে মনে বলে জীবন থাকতে এসপিকে ফোন দেবে না সে। রাফির বাড়িতে ফোনটা থাবা দিয়ে নিয়ে নেয় সিনথিয়া। তারপর সামনের দেয়ালে ছুঁড়ে মারে। ফোনের গ্লাস চুরচুর করে ভাঙে। আর রাফি থক হয়ে বসে থাকে। এসপি আসলে তো ওর জন্যই ভালো। সিনথিয়া নিজের বাঁচার রাস্তা জেনে বারবার কেন সিন ক্রিয়েট করছে। অন্তর থেকে অশনি সংকেত বেজে ওঠে রাফির। সামথিং ইজ রং। রাফি ফোনটা তুলে আনে, তারপর বলে, এসপিকে তুমি কোনোভাবে বাঁচাতে চাইছো? সিনথিয়া চুপচাপ নিস্তব্ধ হয়ে বসে থাকে। রাফি বলে, বলো তুমি কি চাইছো? এসপি না আসুক, তাহলে তো তুমি মুক্তি পাবে না। সিনথিয়া রেগে বলে, না পেলে নাই। কিন্তু কেন? সব প্রশ্নের উত্তর হয় না তাই। তার আমি করো না তো, উত্তর দাও। সব প্রশ্নের উত্তর হয় না। কিন্তু তোমার চোখে তো আমি অন্য কিছু দেখছি। দেখলে দেখেছো তো। এত কথা না। সিম অন্য ফোনে পাঠিয়ে দিয়েছি, তুমি কথা বলো। সিনথিয়া খুক খুক করে কাশি দেয়। তারপর বলে, পানি। আর রাফি ভাঙা ফোনটা নিচে রেখে পানি আনতে যায়। সেই সুযোগে সুই পিন দিয়ে সিম কার্ডটা বের করে সিনথিয়া। যে করে হোক সিম কার্ডটা ফেলে দিবে, কিন্তু তার পা বাঁধা। জানালা পর্যন্ত পৌঁছানো সম্ভব না। ঘরে ফেললে খুঁজে বের করতে পারবে, তাই দাঁতের নিচে ফেলে দাঁত দিয়ে চাপ দেওয়ার সময় রাফি পানি নিয়ে আসে। সিনথিয়া চুপচাপ বসে থাকে। পানি এঁকে দেয় রাফি।
ভাঙা ফোনটার প্রিন্ট ইন করায় রাফি। সিম কার্ড নেই। রাফি সিম খুঁজে না পেয়ে বলে, সিম কোথায় গেল? সিনথিয়ার সাথে সাথে পানি দিয়ে সিম কার্ড গিলে ফেলে, তারপর শব্দ করে হাসে, তারপর বলে, খেয়ে ফেলেছি। সাথে সাথে রাফি শক্ত হাতে সজোরে থাপ্পড় দেয় সিনথিয়ার গালে। আঙ্গুলের ছাপ পড়ে যায়। রাফির গা রাগে কাঁপে। আর কোনো সিম কার্ড নেই বাকি? খেয়ে ফেললেই হলো। আমার সিম কার্ড দিয়ে কল আমার জান থাকতে যাবে না। আর অন্য সিম দিয়ে কল দিলে স্পিড রেডি হয়ে আসবে। ওর প্রতি কিসের টান? সিনথিয়া মেঝেতে গড়াগড়ি দিয়ে হাসে। রাফি রেগে আগুন হয়ে যায়। ধমকের সুরে বলে, নিজের জীবনের চেয়ে বেশি টান দেখাচ্ছ? কিসের টান এত? সিনথিয়া গড়াগড়ি খায়, তারপর উঠে বসে। রাফির মুখের দিকে এগিয়ে আসে, চোখে চোখ রেখে ফিসফিসে বলে, ভালোবাসার। রাফি আরেকটা চর বসায়। সিনথিয়া খিলখিল করে হাসে। রাফি দাঁতে দাঁত পিষে বলে, তোমাকে পাওয়ার জন্য আমি কি না করলাম, আর তুই? এখানেই তোমার আর আমার তফাৎ। তুমি পাওয়ার জন্য আমাকে ভালোবেসেছো, আমাকে পুড়িয়ে আমার দেহ পেতে চাইছো, আর আমি এসপিকে ভালো রাখার জন্য ভালোবেসেছি। পুরো পৃথিবীকে দেখাতে চাই দূর থেকেও ভালোবাসা চাই। দুদিনের কিসের ভালোবাসা? চরিত্রহীনা ছলনাময়ী। সিনথিয়া দাঁতে দাঁত চেপে শব্দ করে, 2 দিন পর পর যে নারী অপরকে ভালোবাসতে পারে সে কিসের ভালো মেয়ে? চরিত্রহীনা। ভালোবাসার রং বদলায়। ভুল পথে হাঁটতে হাঁটতে কষ্ট পেতে পেতে আমারও ইচ্ছে করেছে একটু স্বস্তি পাই, শান্তি পাই। ভালো থাকা আমার অধিকার। বিনা কারণে শাস্তি কেন পাবো? ভুল মানুষকে ভালোবেসে আমি যেভাবে পুড়েছি জ্বলেছি, আপনি কি চান আমি সারা জীবন জ্বলি? কেন? আমার অপরাধ কি? তুই কোনো দিন আমাকে ভালোবাসিসনি। তুই প্রতারক, চরিত্রহীনা ছলনাময়ী। ওরে ওরে ঠকিয়েও দেখছি আপনি বিচারক, ঠকে গিয়ে আমি প্রতারক। হাউ ফানি। সিনথিয়া, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি ভালোবাসি ইরফাতকে, তাকে পেতে চাই না। আমি চাই শুধু সে ভালো থাকুক, আর এটাই আমার ভালোবাসা। ওকে একবার ধরতে পারলে পুড়িয়ে মারবো, নয়তো জ্যান্ত কবর দিব। তুই শুধু ফুলের টোকা দিয়ে দেখিস, তোর জান আমি বের করে নিব। তুমি কখনো এমন ছিলে না সিনথিয়া। কেমন চাস? আমি তোকে পাওয়ার জন্য হাউমাউ করে কাঁদবো? প্রতারককে সুযোগ দেওয়ার মানে হলো আরেকবার ভুল করা। তার আগেই আমি সে পথ মুছে দিয়েছি। তোর জন্য এই হৃদয়ে কিচ্ছু নেই, আরে তোর জন্য কি না করলাম? তোর ভাইয়ের কথায় উঠলাম বসলাম, যা করতে বললো তাই করলাম। কিচ্ছু না। খুব কষ্ট হচ্ছে। এমনই লেগেছিল আমার। প্রতারকের দেয়া যন্ত্রণা ফিরিয়ে দেয়া যে কত মজা। ইস, সবাই এই স্বাদ গ্রহণ করুক। তুমি আমাকে পড়ানোর জন্য এইসব বললে? তার মানে তুমি এসপিকে ভালোবাসো না? ভালোবাসি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি তাকে আগলে রাখবো। পাই বা না পাই, তাকে ভালোবেসে যাব। তাহলে আমার প্রতি তোমার ভালোবাসা কেন থাকলো না? কেন অপেক্ষা করলে না? কারণ তুই প্রতারক, আর প্রতারককে ভুলে যাওয়া শ্রেয়। এটাই তোমার শেষ কথা? হুম। দেখো কি হয়, এসপিকে যত দ্রুত ধরে ফেলি আর দেশের বাইরে পাঠিয়ে গুম করে দেই। সিনথিয়া মেঝেতে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে থাকে আর বলে, ভুলেও এদিকে আসবেন না ইরফাত সাহেব, আমার জান থাকতে আমি আপনাকে কল দিব না। সিনথিয়ার সকল কথা রাফি টু জেড নিলয়কে জানায়। সব শুনে নিলয় বলে ফোনে কথা বলতে ভয়। সিনথিয়া আর নিলয়ের কথোপকথন। কি শুনছি? সিনথিয়া কথা বলে না। নিলয় বলে, ইরফাত কি ম্যাটারিয়াল জিনিস? কতটুকু জানিস ওর সম্পর্কে? ও তোকে ইউজ করতে ও পারে না এমন কোনো কাজ নেই। ওর জন্য আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন। আমার বাবাকে ও মেরে গুম করে দিয়েছে। বাবার খুনির প্রতি এত প্রেম, আমি সব প্রুফ সহাচ্ছি। সব দেখে তুই নিজেই ফোন দিবি, নিজেই মার্ডার করতে চাইবি যেমনটা আমি চাই। সূর্যের প্রখর তাপ আর ভ্যাপসা গরমে শরীর ঘেমে উঠেছে। আর মাথার উপর ফ্যান অনবরত ঘুরছে। গায়ের ভারী লেহেঙ্গাটা এখনো সেভাবেই আছে, পা দুটো বাঁধা। শূন্য টাচ করা শুভ্র মেঝেতে গুটিয়ে শুয়ে আছে সিনথিয়া। বেলা বাড়ছে, মাথায় কত শত কথা, কত প্রশ্ন। জীবন তাকে শূন্যের ভেলায় তুলে কোথায় থেকে কোথায় নিচ্ছে নিজে জানে না। আর রাফির কথাগুলো মাথায় ঘুরঘুর করছে। আর রাফি এখানে কি করে এলো, আর নিলয়কেই বা কিভাবে চিনল? দুজনের যোগাযোগই হলো কি করে?
সবচেয়ে বড় চিন্তা ইরফাতকে নিয়ে। কোথায় আছে ইরফাত? ইরফাতকে জানে সিনথিয়া যে বাসায় পৌঁছতে পারেনি। ইরফাত কি তাকে খুঁজছে নাকি এখনো জানতেই পারেনি। চিন্তা যেন মাকড়সার জালের মতো জড়িয়ে ধরে। ঠিক ওই সময় দরজার ক্যাচ ক্যাচ করে ওঠে। সামনে দাঁড়ানো রাফি, হাতে বড়সড় প্লেট। রুমে ঢুকে যায় রাফি, পা দিয়ে দরজা ভিজিয়ে দেয়। বড় থালাটা এনে মেঝেতে রাখে, বলে দেয় সিনথিয়ার হাতের বাঁধন। মুখে গুজে রাখা কাপড় টেনে বের করে সিনথিয়া। ফুসফুস করে কয়েকটা শ্বাস নেয়, যেন অনেকটা সময় দম বন্ধ ছিল। রাফি খাবারের উপর থেকে ঢাকনা সরায়। বাসমতি চালের সাদা ধবধবে ভাত, ছোট সাইজের একটা রূপচাঁদা মুচমুচে করে ভাজা, আর দুটো ছোট ছোট বাটি রাখা। একটাতে গরুর গোশত, আরেকটা বাটিতে কাঁকড়া। স্পাইসি করে রান্নার কোনো আইটেম হবে। অনেকটা সময় পেটে দানা পানি পড়েনি। ধোয়া ওঠা গরম ভাত আর লোভনীয় খাবার দেখেই যে ভেজে ওঠে সিনথিয়ার। মনের অজান্তেই ঢুক গিলে ফেলে সিনথিয়া। রাফি সিনথিয়ার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর বলে, খিদে পেয়েছে, আমি জানি তুমি এসব পছন্দ করো। রাফির বলা কথায় প্যাট থেকে সমস্ত খিদে যেন উবে যায়। রাফি মিথ্যা বলে বিয়ে করেছিল। সে সময় যাওয়ার আগে বলে গিয়েছিল সে চট্টগ্রামে যাবে। এই নিয়ে কথা হয়েছিল। কথার পৃষ্ঠে সে বলেছিল স্পাইসি কাঁকড়া তার খুব পছন্দের। আর মানুষটা তাকে ঠান্ডা মাথায় ঠকিয়েছে। এখন আবার পছন্দের তারিফ করতে এসেছে। যত সব নাটক। সিনথিয়া মুখ ঘুরে ফেলে। মাইফের মতো চোখ দুটো দেখে রাফি মেঝেতে বসে। সিনথিয়ার মুখ পানে চেয়ে থাকে। ভেজা গম্ভীর গলায় বলে, বিশ্বাস করো, আমি নিরুপায় ছিলাম। ওই মুহূর্তে আমার দম নেওয়ার অবস্থা ছিল না। সিনথিয়া মুখ ফিরে না, মুখে চরম বিরক্তি। দাঁতের উপর দাঁত ফেলে রাখে সে। রাফির হাত বাড়িয়ে একবার হাত ধরতে চায়, তারপর নিজেকে গুটিয়ে নেয়। তারপর বলে, তুমি তো জানতে আমি জবলেস ছিলাম। ওই সময় কতটা খারাপ সময় গিয়েছে আমার। আমি একটা বিজনেস করতে একজনের সাথে পার্টনারশিপে ছিলাম। চাচার মাধ্যমে লোনের ব্যবস্থা করি। ওইখানে অনেক টাকা লস হয়ে যায়। অনেক অনেক ঋণের বোঝা আমার ঘাড়ে ছিল। ট্রাস্ট মি সিনথি, ওই সময় ব্যাংকের লোনগুলো আমার ঘাড়ে পাহাড়ের মতো বোঝা হয়ে গিয়েছিল। প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে পারতাম না। বাবা জেনে যায়, তারা কোনো হেল্প করে না। ওইদিকে লোন টানতে না পারায় কেস হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়। ওই সময় বাবা শর্ত দেয়, এক শর্তে তিনি আমার সব ঋণ পরিশোধের ভার নেবেন। আমাকে বিয়ে করতে হবে, তবেই আমি টাকা পাবো। অনিমার বাবা আর আমাদের গ্রামের বাসা একই জায়গায়। ওদের সাথে আমাদের জমি নিয়ে ঝামেলা আছে। বাবার শর্ত ছিল অনামিকে বিয়ে করতে হবে, তবেই আমার বাবা আমার ঋণের ভার নেবেন। জমি জমার যে ভেজাল ছিল, একমাত্র আমি অনামিকে বিয়ে করলেই সেইগুলো অনামির বাবা আমার নামে করে দিতেন। এটাই ছিল অনামির বাবার কন্ডিশন। আমার বাবাও এটাই চাইতেন। তবে আমি একটা অন্যায় করেছিলাম। আমার উচিত হয়নি নিজের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট করা। আমার উচিত হয়নি। আমি তখন বাবাকে শর্ত দিই, জমি জমার ঝামেলা মিটে গেলে আমি মেয়েটিকে ডিভোর্স দিব। বাবা শুধু বলেছিলেন পরের বিষয় পরে দেখা যাবে। যেহেতু বিয়েতে রাজি ছিলাম না, নর্মালি আমার মুড খারাপ ছিল। সে সময় বাবা বলেছিল আমাকে দেখে নাও বোঝা যায় যে আমি বিয়েতে রাজি নই। মেয়ের পরিবার যেন কোনোভাবেই এসব আঁচ না করতে পারে। বিয়েটা সেভাবেই করেছিলাম। সবার সামনে নিখুঁত অভিনয় চালিয়েছি। ট্রাস্ট মি, আমি বুঝতে পারিনি তুমি ছিলে। আমি জানলে এত বড় কষ্ট আমি তোমায় কখনোই দিতাম না সিনথি। সিনথিয়া যেন ভ্রুক্ষেপ নিয়ে এসব কথার দিকে মন নেই। সে শূন্য দেয়ালে তাকিয়ে কিছু ভাবছে। রাফি আবারও বলা শুরু করে, এরপর বাসায় ফিরি। আমি অনেক দূরে দূরে ছিলাম, রুমে যাচ্ছিলাম না। ওই ওই সময়ে বাবা, পরিবারের মানুষ আমাকে খুব প্রেশার দেয়। আর কন্ডিশন তো আছেই, আমি বাসা থেকে বের হতে পারি না। তাদের কথা ছিল জমি জমার ঝামেলা না মেটা অব্দি আমাকে বিয়ে খেলা চালিয়ে যেতে। ওই দিন রাগে ক্ষোভে ড্রিঙ্কস করি। অনেক রাত অবধি অন্য রুমে ছিলাম। এরপর জোরপূর্বকভাবে আমাকে রুমে দেওয়া হয়।
আমি ওই রুমে ঢুকে বিছানায় যাইনি, ওয়াশরুমে আধা ঘন্টা বসেছিলাম। এরপর দরজার বাইরে থেকে নক দেয় মেয়েটি। সব সহ্য করে নিয়ে শক্ত করে বিছানায় আসি। ওই মেয়ের সাথে আমি তখনও একটা কথাও বলিনি। বালিশে শুয়ে শুধু বলেছিলাম আমি খুবই টায়ার্ড, তারপর ঘুমিয়ে গেছি। তখন মাঝরাত, কেউ আমাকে আষ্টপৃষ্ঠে 2 হাতে আলিঙ্গনে ঝাপটে ধরে আছে। আমার ড্রিঙ্কসের নেশায় চোখ ঝাপসা। ড্রিম লাইটের মৃদু আলোয় আমি তোমাকে দেখলাম, একটা পিচ্ছি মায়াবী মুখ, যার ভ্রু দুটো কালো মেঘের মতো, চোখ দুটো টানা টানা, বন্ধ চোখের পাপড়িগুলো আরাম করে শুয়ে আছে। শ্যামা মায়াবিনী, কি যে স্নিগ্ধ। সিনথিয়া ফিরে তাকায়। যেমন বর্ণনা রাফি দিচ্ছে অনিমা মোটেও এমন নয়। অনিমা ফর্সা সুন্দরী। সিনথিয়া বলে, মাতাল নাকি? অনিমা মোটেও শ্যামা না, আর ওর চোখও এমন বড় না। সেটাই তো বলছি পাখি, আমি পুরো ঘরে অনিমাকে দেখলাম না, আমি তো তোমাকেই দেখলাম। সিনথিয়া বসা থেকেই কেঁপে ওঠে। রাফির মুখটা ভার। সে ভেজা গলায় বলে, আমি সে রাতে শুধু তোমাকেই দেখেছি। যেহেতু আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, আমি তোমাকে মনে করেই অর্ধশত সময় খেয়েছি ওই মুখে। তারপর যা হয়েছে আমি নিজের মধ্যে ছিলাম না। আমি বেসামাল হয়ে গ্রীবা থেকে উন্মুক্ত উদর অবধি ছুঁয়ে ফেলেছি। তোমার খোপা করা চুলের নিচের অংশটুকু এই 2 বছরে বহুবার খেয়াল করেছি, কিন্তু কখনো আবদার করিনি। ওই সময় গম্ভীরভাবে ছুঁয়ে ফেলেছি। সকালে উঠে দেখি তুমি নেই, কোথাও নেই, তুমি কোথাও নেই। চোখের সামনে মেয়েটি অনিমা। পরের সময়গুলো আমার শব্দহীন কান্নায় বালিশ ভিজে গিয়েছে। বিশ্বাস করো, আমি ওই মেয়েকে আর একবারের জন্য স্পর্শ করিনি। আর কিছুই হয়নি আমাদের মাঝে, যা হয়েছে সব ভুল করে। সিনথিয়া রাফির চোখের দিকে তাকায়। চোখ দুটো ছলছল করছে। আর রাফি চোখ তুলে তাকায়। সিনথিয়া চোখ সরায়। রাফি বলে, আমি শুধু বিয়ের নিয়মটুকু পার করে ঢাকা চলে এসেছি। এত গিল্টি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল সব খুলে বলবো, তোমাকে নিয়ে পালিয়ে যাব। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, কিন্তু বলার আগেই এই ঘটনা ঘটলো। কিডন্যাপ করেছিল তোমার ভাই, যার উদ্দেশ্য ছিল আমি কিডন্যাপ হব, তুমি ফেঁসে যাবে। আর ওইখানকার কেস এসপি দেখে। কোনো না কোনোভাবে এসপির সাথে কানেক্ট হতে পারলেই হলো। পরে তোমাকে দিয়ে এসপিকে ট্র্যাপে ফেলবে। আমি এরপর তার কথা মতো চলি, যা বলেছে তাই করেছি। বিনিময়ে তোমাকে চেয়েছি, আর কিছুই না। সিনথিয়ার মাথা চারা দিয়ে উঠে সেদিনের দৃশ্যপট, যেদিন রাফি কল দিয়েছিল। এই বিষয়টা সিনথিয়া একমাত্র নীলের সাথে শেয়ার করেছিল। আর নীলের বলেছিল যেন সিনথিয়া দেখা করে এবং সেজে গুজে গিয়ে একটা সূক্ষ্ম জ্বালা ধরায়। সেদিন নীলই সমস্ত প্ল্যান শিখিয়ে দিয়েছিল। খেলা শুরু তো অনেক আগেই হয়েছে, শুধু সে বুঝতে পারেনি। আর রাফি দম নেয়, তারপর বলে, তোমাকে জেলে পাঠানো সব প্ল্যান তোমার ভাইয়েরই করা। আমার মনে হয় পুলিশের কোনো বড় অফিসার তোমার ভাইকে সহযোগিতা করেছে। তাছাড়া যতটুকু জানি এসপি তোমার পক্ষেই ছিল। উপরের হাত ব্যতীত এভাবে তোমাকে ধরা, এসপি চোখে ধুলো দেওয়া এতটাও সহজ ছিল না। তোমার ভাই চাইতো তুমি এসপির কাছাকাছি থাকো। সিনথিয়ার ঘেমে ওঠার শরীর আরেকবার ঘেমে ওঠে। তার চোখের অন্তরালে এত বড় জালপাত হলো, অথচ সে জানতেও পারল না, বুঝতেও পারল না। এত বড় সত্যি কি করে ইরফাদের কাছে পৌঁছে দেবে সে? এখানে কত বড় জাল পাতা হচ্ছে তা কি করে জানাবে সে? রাফের গলা ধরে আসে। সে সিনথিয়ার হাত নিজের হাতে মুষ্টিমেয় করে। সিনথিয়া হাঁচকাটা নিয়ে ছাড়িয়ে নেয়। তার চোখ বলে, টাচ। রাফি 5 আঙ্গুলে নিজের মাথার চুল খামছে ধরে, উপরের দাঁত দিয়ে চেপে ধরে অথর। তারপর ভাঙা গলায় বলে, পৃথিবীর প্রতিটা মানুষই কোথাও না কোথাও ভুল করে, ভুল ছাড়া মানুষ নেই। আমি একটা সময় হয়তো অনেক খারাপ ছিলাম, অনেক মেয়ের সাথেও মিশতাম, কিন্তু কারোর সাথে কখনো ইন্টিমেট হয়নি। তাহলে বৃষ্টি নামের যে মেয়েটি,
ওনাকে কিন্তু থানায় ডাকা হয়েছিল। বললাম না, প্রতিটা মানুষের জীবনে ভুল আছে। একটা সময় ছিল বাবার টাকা উড়াতাম, ঘুরতাম ফিরতাম। অনেক মেয়ের সাথে আমার প্রেম ছিল, ওরাও ঘুরতো ফিরতো, মজা নিত। জীবন মানে আমি এটাই জানতাম, ওরাও এটাই জানতো। টাকা যতক্ষণ ছিল অনেক মেয়েই ছিল। একটা সময় বাসা থেকে টাকা দেওয়া অফ করে, ওই সময়ে কেউ পাশে ছিল না। ওইসব প্রেম তখন আপনা আপনিই নাই হয়ে গেছে। তাদের মধ্যে একজন ছিল বৃষ্টি। গল্পের এক পৃষ্ঠা পড়ে কি আর উপন্যাস বোঝা যায়? তার সাথে আমার প্রেম ছিল। বাবার টাকা আসা শেষ, তাকেও আর খুঁজে পাইনি। একটা সময় সে আমারই এক ফ্রেন্ডের সাথে বিয়ের পিঁড়িতে বসলো। ফ্রেন্ড দেশের বাইরে সেটেল। এঙ্গেজমেন্টের পর কোনো না কোনোভাবে আমার ফ্রেন্ড সব জেনে যায়। পরবর্তীতে ও নিজেই বিয়ে ভেঙে দেয়। বৃষ্টি আবারও আমার দিকে ঝুঁকে, কারণ রাফি তখন আবারও জব হয়েছে। আমি তখন একবার ডেটে ডাকি, সেও আসে। আমি তখন ডেসপারেট ছিলাম, প্রতিশোধের নেশা ছিল। সে সময়ে ও বাসা থেকে পালিয়ে আসে, আমিও তাকে হোটেলে রেখে পালিয়ে যাই। এই হলো ঘটনা। আজ অবধি কোনো মেয়েকে অবৈধভাবে কিছুই করিনি, শুধু জীবনে চলার পথে কিছু ভুল ডিসিশন নিয়েছি, এই তো। তাই সঠিক মানুষ জীবনে আসার পর নিজের করে পাইনি। আমি সত্যিই নিরুপায় ছিলাম সিনথিয়া। জীবনে ভুল করতে করতে যখন সত্যিই ভালোবেসেছি, তখন তাকে হারিয়ে ফেললাম। কিন্তু পৃথিবীতে যতই ভুল অন্যায় থাকুক না কেন, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সব ভুল সহ্য হলেও আমি তোমাকে চাই। একই পৃথিবীতে মানুষের জীবনে কত গল্প, কত দীর্ঘশ্বাস। সে তো প্রতারক ভেবে কত কি ভেবে বসে আছে। আমার মন থেকে মুছে না ফেলতে পারলেও পথটা বন্ধ করে ফেলছে। জীবন এতগুলো ধাঁধার মতো কেন? এই একটা মানুষ তাকে পেতে সব ফেলে এখানে পড়ে আছে। এই মানুষটাকে ভুলতে সে নিজে অন্য কাউকে মায়া দেখাচ্ছে। জীবন শুধু এক দীর্ঘশ্বাস। একটা রুম ভর্তি মাফিয়ারা দল বেঁধে আছে। তাদের মধ্যে ইজি চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে নিলয়। হাতের আঙ্গুলে চেপে আছে সিগারেট। একটু পর পর ধোঁয়া ছাড়ছে শূন্যে। পেছন থেকে মাফিয়াগুলি বলছে, আপনার বোন সারা রাস্তা সবাইকে মারতে মারতে আসছে মাফিয়া পুরাই। নিলয় গমগমে গলায় উত্তর দেয়, মার খাওয়ার জন্য তো টাকাও পেয়েছিস, অভিযোগ কিসের? আপনার নিষেধ থাকার কারণে তো হাত তুলতেই পারি নাই, না হলে নিলয় ধমকে ওঠে, না হইলে কি আমার বোনও? আরে বস, না হইলে কি আর মায়া মানুষের মায়ের খাই? খাবি, যত খাবি তত টাকা পাবি। যা বাইরে খোঁজখবর লাগা, যত যাই হোক আমার বোন তোদের 1000 বার মারবে। তোরা মার খাবি কিন্তু ফুলের টোকাও দিতে পারবি না, যা সব। সবাই বাইরে চলে যায়। নিলয় রাফিকে ডাকে, তারপর সিনথিয়াকে নিয়ে আসতে বলে। আর রাফি সিনথিয়াকে নিয়ে আসে, একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসায়। নিলয় পিছন ঘুরে সিগারেট ফুঁকছে। সিনথিয়া সামনের দিকে তাকিয়ে আছে। লম্বা চওড়া মানুষের মুখ দেখা যাচ্ছে না। হাতের ইশারা দেয় নিলয়। আর রাফি দরজা বন্ধ করে বাইরে চলে যায়। সামনের মানুষের গলাটা মেঘের গর্জনের মতো গমগমে। 23 বছর পর তুই আমার কাছে এলি, কত স্বপ্ন ছিল তোকে ঘিরে, তুই জানিস না। সিনথিয়ার কোমল মনটা ভাই নামক অস্তিত্বটার গলা শুনে দুলে ওঠে। তার ভাই, তার রক্তের মানুষ। আবার কেঁপে ওঠে সিনথিয়ার গলা। নীলের কঠিন গলা যেন কেঁপে ওঠে। ছোট পাখি, আমাদের একটা স্বপ্নের মতো সুখের পরিবার ছিল। রাজার গল্প শুনেছি কখনো? ওই রাজার মতো জীবন ছিল তোর বাবার। আমি ছিলাম একমাত্র রাজপুত্র। আমাদের আলিশান বাড়ি ছিল। আমার জন্মের পর বাংলাদেশ থাকা হলেও পরবর্তীতে আমরা দেশের বাইরে থাকতাম। বাবা দেশের বাইরে বিজনেস করতেন। আমাদের ছোট চাচা দেশের বাইরেই সেটেলড, মা ফরেনার। সে সূত্রে এই ইউরোপ কান্ট্রিতে আমার বড় হওয়া। বাবা বাংলাদেশ থেকে আসা যাওয়া করতেন, আমরাও আসা যাওয়া করতাম। একটা সময় বাবার দেশে বাবার কাজের চাপ বাড়ায়, মা বাংলাদেশে চলে আসেন। আমি তখনও দেশের বাইরে। তখন একটা খুশির সংবাদ, আমরা সবাই ঘরের মধ্যেই ছিলাম। আমি যখন জানতে পারি আমাদের ছোট পরিবারে ছোট পাখি আসবে, আমি তো মহা খুশি। দেশে আসার জন্য মন ছুটে থাকতো, কবে ছোট পাখির জন্ম নেবে আর আমি কোলে নেব, আমার খেলা সাথে হবে। কী যে খুশি, কী যে আনন্দ। দিনরাত কল্পনা করতাম একটা ছোট বোন হলে কেমন লাগবে। ওই ছোট ছোট হাত আমাকে স্পর্শ করবে, দাঁত ছাড়া হাসলে কেমন লাগবে। কত মিষ্টি স্বপ্ন, কিন্তু সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। হঠাৎ করেই বাবা জেলে,
আমি তখন খুব একটা বড় নই। চাচা চাচি আমাকে কিছু জানতে দিতে চাইতো না, কিন্তু আজ করতে পারলাম। কিচ্ছু ঠিক নেই। মাকে ফোনে পেতাম না। একদম বিচ্ছিন্ন পরিবার। একটা সময় জানলাম বাবা জেলে, মায়ের কোনো খোঁজ নেই। এরপর জানলাম মা ভারসাম্য হারিয়েছে। আমার তখন কিচ্ছু করার ছিল না। ভেতরে ভেতরে খাঁচাবন্দি পাখির মতো ছটফট করতাম। ওই সময়ে চাচা চাচির 3 মেয়ে থাকার কারণে তোর দায়িত্ব কেউ নেয়নি, তোকে দত্তক দেওয়া হয়েছে। সে সময় কেস চলে, মা কোনো মানসিক হাসপাতালে, আর বাবা ছন্নছাড়া এদিক ওদিক ঘুরে বেড়ায়। এত খাতি সব ধুলোর মিশে যায়। বাবার পয়সায় চলা আমার চাচার যশও তখন ফুরিয়ে আসে। তিনিও সেই সময় নিজের আসল রূপ দেখান। তিনি আমাকে নিয়ে বাংলাদেশে ব্যাক করেন। ততদিনে বাবা প্রায় নিজেকে সকল কেস থেকে মুক্ত করেছেন, সব গুছিয়ে নিচ্ছেন। আমি তখন রাতে ঘুমোতে পারতাম না। কল্পনা করতাম ঘুম ভেঙে দেখব সব ঠিক হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম সব আগের চেয়েও এলোমেলো। পুরুষ মানুষ তো, চোখের জল ফেলতে পারতাম না, তবে অন্তরটা ঠিকই কাটতো। বোনকে নিয়ে 10টা মাস যে স্বপ্ন আমি দেখতাম, তাকে একবার কোলেও নিতে পারলাম না, আর একবার দেখতেও পারলাম না। আফসোস নিয়ে জীবনটা পার হলো। বাবা সব কিছু থেকে মুক্ত প্রায়। ঠিক তখনই বাবা হঠাৎ করে উধাও হয়ে গেলেন। আমি বাবা মাহীন এক না চাচা চাচির সংসারে গাদার মতো কেটে বড় হতে থাকলাম। সব ভুলে থেকে শুধু টিকে রইলাম। এর মধ্যে একটা চিঠি এসেছিল। একটা পুরনো কাগজ মেলে ধরে নিলয়। তারপর বলে, বাবাকে তো পাসনি, এটা ধর, এটাতে বাবার গন্ধ লেগে আছে। সিনথিয়া হাত বাড়িয়ে চিঠিটা ধরে। চারপাশে ছেড়ে ছেড়ে গেছে। মাঝখানে গোটা গোটা অক্ষরে লেখা, আমার কলিজার টুকরো বাবা, জানি না এই চিঠিটা পৌঁছাবে কি না। আমি কোথায় আছি জানি না, শুধু জানি এখান থেকে আলো দেখা যায় না, বাতাস স্পর্শ করা যায় না, মুক্তি হয়তো অসম্ভব। তুমি জানো না তোমার ছোট্ট একটা বোন আছে। তোমার মায়ের কথা জানি না, কোথায় আছে তাও জানি না। আমি হয়তো এখান থেকে বের হতে পারবো না। অনেক কষ্টে এইটুকু তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। তুমি তোমার বোন আর মাকে খুঁজে বের করো, ওদের দেখে রাখো। আমার জন্য চিন্তা করো না। জীবন মানে স্ট্রাগল করেই বেঁচে থাকতে হবে। আমি এক অন্ধকার দম বন্ধকর জায়গায় বন্দি। ওদের মধ্যে কেউ একজন আমাকে খেতে দিতে আসে, আরেকজন পাহারা দেয়। আর শোনো, এইখানে একটা অদ্ভুত পোশাক পরা, একটা লম্বা চওড়া যন্ত্র পোশাক পরা কেউ আসে আমাকে খাবার দিতে, খোঁজ খবর নিতে। ছলাকলা করে একবার দেখতে পেয়েছি একজন লোক, তাকে একবার ডাকছিল। নামটা ইরফাত হবে। কর্নেল রিদওয়ান রহমানের সাথে আমার প্রথম সমস্যা শুরু। শুনেছি আর একটা দ্রুত ছেলে আছে। তুই একটু খোঁজ নিস তো, কর্নেলের ছেলের নাম কি? নিচের লাইনটুকু পরে সিনথিয়ার চোখ ছেপে আসে। মনের গহনে ছোট একটা জায়গায় পাহাড় ধসে পড়ে, মৃদু ব্যথা করে। এসব কেন হচ্ছে? সে তো নিজেও দেখে এসেছে ওই অদ্ভুত পোশাক ইরফাতকে। দুনিয়াটা তার জন্যই কেন এত এত জটিল? উপাসের মানুষটা থমথমে ভারী গলায় বলে, এই চিঠি নিয়ে কত পুলিশ স্টেশনে ঘুরছি, কেউ মাথা ঘামায়নি, কেউ বাবাকে খুঁজে দেয়নি। এই চিঠিটা যে লোকটা আমাকে দিয়েছিল তাকেও খুঁজে পাইনি। বাবার দেওয়া লোকেশনে তোকে বহুবার খুঁজেছি, পাইনি। তোর পালিত বাবা তখন অন্য জেলায় শিফট করেছিলেন, তাই কিছুদিন এর জন্য আমি সব বাদ রাখি, নিজের ক্যারিয়ার দিকে ফোকাস দেই। আমি এভাবেই বড় হয়েছি, একা, ভীষণ একা। বাবা বেঁচে আছেন কিনা আমি এখনও জানি না, সব ধোঁয়াশা। আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে বাবাকে খুঁজেছি, কিন্তু পাইনি। আমি যখন পরিপূর্ণ হই তখন সিনা পুলিশে জয়েন করেছে, এরপর তো এসপি। ভাঙ্গা গড়ার এই ছোট্ট জীবনে নিজেকে দাঁড় করাতে যত সময় লেগেছে, ততদিনে ইরফাত সিনা একজন এসপি। তাকে তুলে এনে বন্দি করা এত সহজ না। তাই ক্ষুদ্র প্রচেষ্টা। তোকে আঘাত করার জন্য ইচ্ছে আমার নেই বোন, কিন্তু প্ল্যানটা তোকে জানিয়ে করলে তুই বিলিভ করতিস না, হেল্পও করতিস না। এই জন্যই এত কষ্ট হলো। তুই শুধু শুধু জীবনটা ক্রিটিক্যাল করছিস পাখি, শুধু শুধু জেদ করছিস। ইরফাতকে তুই চিনিস না, ও একজন এসপি। অত অল্প বয়সে ও এসপি। ওর মাথায় কি আছে বুঝিস? কি পরিমাণ দ্রুত চালাক তুই কল্পনাও করতে পারবি না। ওর কেস সলভের জন্য যা খুশি করতে পারে, যে কোনো মানুষকে কাজে লাগাতে পারে। তুই কি বুঝতে পারছিস? তুই একজনকে ভালোবেসে ঠকে জেলে ছিলি, এই কয়টা দিনেও তোর মনে দুর্বলতা সৃষ্টি করেছে। তুই নিজেই ওর পক্ষে নিচ্ছিস। খেলা তো আগেই খেলে রেখেছে। এরপর দ্রুত চালাক, ও কি খেলা খেলতে পারে তুই জানিস না।
ও তো নিজের স্বার্থের জন্য নিজের বোনের সংসার ভেঙে দিয়েছে। নিজের ক্যারিয়ার ব্রাইট করার জন্য বনজামের ছোট ভুলকে কেন্দ্র করে ওই ক্রিকেটার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। কথা ওয়াল বাংলাদেশ জানে। সে চাইলেই পারতো তার বনজামাকে অ্যালার্ট করে দিতে। সে নিজের বোনের কথাই চিন্তা করেনি। সে তোর মতো মানুষকে ভালোবাসবে কোনো দিন না। এসপি ওটাই করেছে যাতে তোর ভেতরে দুর্বলতা সৃষ্টি হয়, তোকে কাজে লাগাতে পারে। হয়েছেও তাই। আমার বোন হয়ে তুই ওর হয়ে কাজ করছিলি। ভাব এসপি কী জিনিস, তোকে কাজে লাগানোর জন্যই এত ভালো মানুষই। তুই নিজের ঠান্ডা মাথায় চিন্তা কর। এসপি দুর্বলতা সৃষ্টি করছে, কিন্তু তোকে ধরা কি দিয়েছে? সে কি তোকে ভালোবাসে? সিনথিয়া মাথা নিচু করে। ইরফান তাকে কখনোই ভালোবাসেনি আর ভালোবাসবেও না, এটা সে জানে। সিনথিয়া মাথা নেড়ে বলে, না। নিলয় তার ছা হাসে। তারপর চেয়ার ঘুরিয়ে সিনথিয়ার মুখোমুখি হয়। তারপর বলে, এটাই তোর খেলা? সিনথিয়ার মনটা মেঘের মতো অন্ধকার হয়ে আসে, বুকের মধ্যে শূন্য হয়ে আসে। চোখে চোখ রাখে নিলয়ের। নিলয় মুখের মাছ খুলে মৃত হেসে বলে, আমার বোনও হয়ে এত বোকা? চোখের সামনে পূর্ব সময় দেখা মানুষটাকে দেখে বুকের ভেতরে ঝনঝন করে বেজে ওঠে। সিনথিয়া নীলের চোখে চোখ রেখে বিস্ময়ে হা হয়ে থাকে কিছুক্ষণ। চেনা মানুষকে চোখের সামনে নিজের ভাইয়ের রূপে দেখে নিজে থা হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে, তুমি তুমি নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।